প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে তিনি যে ডিসিদেরকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন সেটা যদি একটু আপনাকে বলি, সেটি হচ্ছে তিনি বলছেন যে নিজের পছন্দ মতো জায়গায় পোস্টিং পাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং যে কোনো জায়গায় কাজ করার মতো যে প্রস্তুতি এবং সেই প্রস্তুতি তাদেরকে রাখতে হবে। এটা মূলত আসছে যেটার কারণে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রচুর লবিং হচ্ছে, আসলে সচিবালয় কেন্দ্রিক প্রচুর লবিং হচ্ছে, যে যার পছন্দ মতো নেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ডিসিরা আসলে কতটা আমলে নেবেন, শুধু ডিসি না প্রজাতন্ত্রে আরও যারা আছেন, বদলিসহ নানান খাতে যে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণ হয়ে থাকে, এটা কি বন্ধ হবে কিনা, আপনার অবজারভেশন? জি, ধন্যবাদ। আচ্ছা, আমার এই অবজারভেশনটা দেওয়ার আগে আর একটু আমার বক্তব্য একটু বলতে চাই। সেটা হচ্ছে দুই পক্ষের বক্তব্যগুলো শুনে আপা যেগুলো কথা বললেন প্রত্যেকটা একেবারে ডকুমেন্টেড, মানে এগুলো পত্রপত্রিকার নিউজ প্রমাণ আছে, ওনারও অনেক কথা ডকুমেন্টেড। এই বিষয়টার মূল সূত্র যেটা নিহিত রয়েছে সেটা হচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে যে ধরনের প্রফেশনালিজমটা দরকার, এই প্রফেশনালিজমটা বাংলাদেশে এখনও ডেভেলপ করেনি এক। আর ব্যুরোক্রেসির মধ্যে আমরা বাইরে থেকে যাই বলি, ভিতরে এক ধরনের রাজনীতি রয়েছে। এই রাজনীতি রয়েছে, এটা সরকারি কর্মকর্তাদের রাজনীতি করা নিষেধ, কিন্তু তারপরে ভিতরে এই রাজনীতিটা হয়। ভিতরে যখন এই রাজনীতিটা হয় তখন কিন্তু এই রাজনীতিটার খবর বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে সরকারগুলো ক্ষমতায় থাকে সেই সরকারগুলো কিন্তু এই খবরটা খুব ভালোভাবে অবগত হয়। যার ফলে গভর্নমেন্ট যখন একটা ডেমোক্রেসিতে গভর্নমেন্ট সবসময় চায় যে তার পলিসির সাথে একমত পোষণ করবে এরকম কর্মকর্তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে। খুবই স্বাভাবিক একটা, মানে গভর্নমেন্টকে স্মুথ রানিং করতে হলে এটা অনেক সময় দরকার হয়। আমেরিকাতেও আপনি দেখবেন যে স্পয়েল সিস্টেম নামে একটা জিনিস আছে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যখন চেঞ্জ হয় প্রায় বিশাল লটবহর একটা চলে যায়। তো এখন ঘটনা হচ্ছে এই যে আমলাতন্ত্রের ভিতরে যে সূক্ষ্ম যে রাজনীতিটা, এই রাজনীতিই কিন্তু গভর্নমেন্টকে প্রভাবিত করে এই ধরনের সিদ্ধান্ত নিতে। কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় হাত দিচ্ছি না, হাত না দিয়ে আমরা রং জায়গায় হাত দিচ্ছি যে এরা এটা করলো কেন, এরা ওটা করলো কেন, ইউনুস গভর্নমেন্ট এটা করলো কেন, বা বর্তমান সরকার এটা করলো কেন, আসল জায়গাটাতে কিন্তু আমরা হাত দিচ্ছি না। একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি যে আপনার বিগত বিএনপি সরকার একটা খুব চমৎকার ডিসিশন নিয়েছিল, বিগত বিএনপি সরকার বলছিলাম, সেটা হচ্ছে বিসিএস এর ভাইভা পরীক্ষায় 100 নম্বর থাকবে, 900 নম্বরের রিটেন পরীক্ষা, 100 নম্বরের হচ্ছে ভাইভা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই এই 100 নম্বরের ভাইভাকে 200 নম্বর করে ফেলে, এবং 200 নম্বরের ভাইভা যখন আপনি নেবেন তখন একটা ছাত্রলীগের লিডারকে যদি এখানে 195, 198 এরকম অনেকগুলো এগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, এখন পত্রিকায় কিছুটা এসেছে, আপনি দেখবেন যে এরকম নম্বর অনেকে পেয়েছে। একটা স্টুডেন্টকে যখন 190 দেওয়া হয় তখন কিন্তু তার রিটেন পরীক্ষাটা যতই খারাপ হোক, সে কিন্তু এই ভাইবার পরীক্ষাটা যোগ হয়ে সে কিন্তু মানে চাকরির জন্য আগায় যায়, অনেক আগায় যায়। আর যারা নর্মাল স্টুডেন্ট, যাদের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশ আসেনি, এরা কিন্তু 140, 45 এর মধ্যে থেকে যাচ্ছে এদের নাম্বারটা। তো মূল সমস্যাটা কিন্তু ওই জায়গায়। তো যাই হোক, সেইটাতে আবার একটু পরিবর্তন এসেছে, 100 নম্বর করা হয়েছে। সম্ভবত আগামী যে বিসিএসটা ভাইবা হবে সেটা থেকে 100 নম্বরটা আবার কার্যকর হবে। তো মূল জায়গাটাতে হাত দিতে হবে। আমলাতন্ত্রকে যতক্ষণ না আপনি পর্যন্ত হাইলি প্রফেশনাল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট আসুক এই ধরনের সিদ্ধান্ত নেবে, সেটাতে আমরা সন্তুষ্ট হই আর অসন্তুষ্ট হই। আর পলিটিক্যাল পার্টিগুলা স্বাভাবিকভাবেই বলবে যে এক গভর্নমেন্টের নিয়োগ দেওয়া হয়েছে, আর এক গভর্নমেন্ট এসে যখন তাদেরকে সরাবে তখন কিন্তু তারা বলবে যে হ্যাঁ এটা নিরপেক্ষ লোকরা ছিল, এদেরকে সরে দলীয় লোক দেওয়া আছে। আসলে দুই দিক থেকেই কিন্তু কথাটা ঠিক। তো মূল জায়গাটা আপনাদের হাত দিতে হবে আর কি। আর আপনি ডিসিদের যেটা কথা বললেন, দেখেন ডিসিদের পোস্টিং নিয়ে বা সরকারি কর্মকর্তাদের পোস্টিং নিয়ে খুব ব্যাপক ধরনের আপনার প্রশাসনে লবিং হয়, এটা গভর্নমেন্ট খুব ভালোভাবে জানে, এবং সেটা জেনেই কিন্তু প্রধানমন্ত্রী এই বক্তব্যটা দিয়েছেন। এখন কথা হচ্ছে আপনি বলবেন যে ডিসিরা এই কথা শুনবে কিনা। ডিসিদেরকে এই কথা শোনাতে দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্ট এই পোস্টিংগুলো দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো ধরনের কোনো লবিং শুনবে না বা লবিং কনসিডারেশনে নেবে না। সেইটাতে গভর্নমেন্ট যদি স্ট্রিক হয়, ডিসি কে কী মনে করলো না করলো, এটা কে শুনলো বা না শুনলো, এইটা এখানে মুখ্য বিষয় নয়। তাহলে প্রফেশনাল একটা ব্যুরোক্রেসি আপনি তৈরি করতে হলে সেই প্রফেশনাল ব্যুরোক্রেসির একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এই ছোট্ট বাংলাদেশে 56,000 বর্গমাইলের 64টা জেলায় এখানে কাজ করা খুব বেশি দূরত্বের কোনো বিষয় নয়।
সুতরাং তারেক রহমান সঠিকভাবেই বলেছেন যে যে কোনো জায়গায় যে কারো কাজ করার মানসিকতা থাকতে হবে। এখানে লবিংটা গভর্নমেন্টকে কনসিডারেশনে নেওয়া হবে না, যাবে না, এবং লবিং যাতে না হয় সেটার জন্য এখানে ব্যবস্থা নিতে হবে। জি। তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আপনাকেই যদি আমি একটা এইভাবে যদি জানতে চাই, সেটা হচ্ছে আমার সামনে দুজন ক্যান্ডিডেট আছেন, একজন দক্ষ যোগ্য দলীয়, একজন দক্ষ যোগ্য নির্দলীয়, কাকে পিক করা উচিত? আচ্ছা, দক্ষ যোগ্য দলীয় একটা রিয়েলিটি আপনাকে মেনে নিতে হবে। রিয়েলিটিটা হচ্ছে, ধরেন যে পার্লামেন্টারি সিস্টেমে হচ্ছে পার্টি সিস্টেম বা দলীয় ব্যবস্থা রেকগনাইজড, ঠিক আছে? দলীয় ব্যবস্থাকে যদি আপনি রেকগনাইজ দেন, তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার তার পছন্দের কিছু মানুষকে বসাবে। কিন্তু উন্নত গণতন্ত্রের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে, আমরা অনেক সময় এই ভুলটা হয় যে দলের মধ্যেও তো ধরেন যে আমার পছন্দের কর্মকর্তা 10 জন, তার মধ্যে 5 জনকে যদি আমি নেই, তাহলে 5 জনের দক্ষতা দেখে আমি নিব, সেটা রেকগনাইজড। সেটা কিন্তু গভর্নমেন্ট যে তার পছন্দের কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বসাবে, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বা ডেমোক্রেটিক সিস্টেমে এটা রেকগনাইজড। সুতরাং তাহলে আপনি পছন্দের মানুষকেই বসান, কিন্তু আপনি যোগ্য মানুষটাকে বসান, সেই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে। এটা রেকগনাইজ, এটা আমেরিকাতে হয়, এটা ব্রিটেনে হয়, জি। সব জায়গায় হয়।